ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের যে লীলা রায়ের প্র্যাকটিস সেটটা আছে তো সেখান থেকে প্র্যাকটিস সেট করে নেব। এর আগে দুটো প্র্যাকটিস সেট এই চ্যানেলে দেওয়া আছে। আর আরেকটা কথা, সেটা হলো বেশ অনেকদিন পরে কিন্তু এই চ্যানেলে ভিডিও আসছে। তার কারণ এর আগে বেশ WBCS মেন্স ছিল, তারপরে পিএসসি মিসলেনিয়াস ছিল, তারপরে LD এক্সাম ছিল, নানান এক্সাম নিয়ে আর ভিডিও করা হয়নি সেভাবে। তো কিন্তু মিসলেনিয়াসের আগে 8টা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছিল এই চ্যানেলে, এবং ক্লার্কশিপেরও দুটো প্র্যাকটিস সেট অলরেডি আছে। এরপরে চেষ্টা করব আমি আরও বেশ কিছু প্র্যাকটিস সেট ক্লার্কশিপ পরীক্ষার আগে করিয়ে দেওয়ার। তো তোমরা জানোই যে এই পরীক্ষার সিলেবাস কি, সেটা আর বলতে হবে না। আশা করি তোমরা সকলে এটার জন্য ভালোই প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা সকলেই জানো যে 40টা এই পরীক্ষার ক্ষেত্রে জিকে থাকে, যে জিকে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই জিকেগুলো পারা। এবং তার সাথে দেখো প্র্যাকটিস সেট 3, এবং সেখানে 40টা জিকে থাকবে, তার সাথে থাকবে তোমার 30টা ইংলিশের কোয়েশ্চেন থাকবে, আর 30টা ম্যাথের কোয়েশ্চেন থাকবে। তো জিকের সবচেয়ে বেশি জিকেটাই থাকে। তো জিকের মধ্যেও আবার কিন্তু প্রিভিয়াস ইয়ার স্টাডি করলে দেখা যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা থাকছে, এবং স্ট্যাটিক জিকে তার সাথে বেসিক কিছু হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্সের কোয়েশ্চেন থাকে। তো চলো প্রথমে শুরু করা যাক। ভারতের প্রথম স্যাটেলাইট সেটা উৎক্ষেপণ করা হয়েছিল সেটা কোনটি? সেটার নাম হচ্ছে আর্যভট্ট। তাহলে ভারতের প্রথম স্যাটেলাইটটার নাম কি? ভারতের প্রথম স্যাটেলাইট ছিল সেটার নাম আর্যভট্ট, এবং সেটা প্রথম যে লঞ্চ হয়েছিল সেটা 1975-এ। এটা ভীষণ সালটাও আসতে পারে। এবং তারপরে দেখো এখানে ভাস্কর 1, সেটাও ছিল স্যাটেলাইট একটা 1970, কিন্তু এগুলো সব কার কোলাবে ছিল? রাশিয়া। তো ভাস্কর 1ও 1979, সেটাও রাশিয়া থেকে, ফ্রম রাশিয়া। এবার কিন্তু যেটা যদি বলা হয় ইসরো লঞ্চ করেছিল এরকম, বা ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হয়েছিল, সেটা কোনটা? সেটা হচ্ছে ইসরো লঞ্চ করেছিল, মানে ইন্ডিজেনিয়াসলি, সেটা রোহিণী। রোহিণী নামটাও তাই। যদি বলে ভারতের প্রথম স্যাটেলাইট যদি বলা হয় তখন আর্যভট্ট, যদি বলা হয় ইন্ডিজেনিয়াস কিছু একটা তখন, মানে যেখানে ওখানে যেমন রাশিয়া সাহায্য করেছিল আর্যভট্টতে, এখানে তো রোহিণী ইসরো লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে হবে হচ্ছে 1980-তে রোহিণী। এবার তীরন্দাজি বা আর্চারি কোন দেশের জাতীয় খেলা? তীরন্দাজি বা আর্চারি সেটা AB ভুটানের জাতীয় খেলা। এবার দেখো কোন দেশের কোনটা জাতীয় খেলা, এই একটা টপিক পেয়ে গেলাম স্ট্যাটিক জিকের তরফ থেকে, তার মানে এটা পড়তে হবে। তা আর্চারি AB সেটা কোথাকার? আমি ভেবে মনে করি আর্চারি B ফর ভুটান, ভুটানের জাতীয় খেলা। এবার ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের 26.2 মাইল, আর এখানে কত হচ্ছে 26 মাইল 385 গজ, মানে ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে 26 মাইলের উপরে, তার 26 মাইল 385 গজ, 26.2 মাইল হলো। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কোনটা? এবার C++, পাইথন, জাভা সবই তো, প্রোলগ, তো এই আর কি। তো পাইথন যেমন মোস্ট পপুলারলি ইউজ হয়, তা মোস্ট ওয়াইডলি ইউজ হয় জাভা, এরকম। আর পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল সেটির নাম কি? সেটা তোমরা সকলেই জানো, পোস্ট গুপ্ত এরাটে নালন্দা বিশ্ববিদ্যালয়। এবার নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল যদি বলে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল তখন বললে হবে কুমারগুপ্ত। কুমার এসে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করলো, কুমার এসে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করলো, এরকম ভাবে মনে করতে পারো। এবার কার শাসনকালে ইবন বতুতা এসেছিল? ইবন বতুতা এসে পাগলা রাজার আমলে আসলো, মানে কি মোহাম্মদ বিন তুগলক, যিনি জুনা খান জেনার নাম, তো শুনলাম সে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা এসেছিল। আর হচ্ছে 1333 AD-তে এসেছিলেন উনি। ইবন বতুতার ইম্পর্টেন্ট বুকগুলোর নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবারে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? আয়তন অনুযায়ী যদি বলা হয় তখন ভিয়েতনামের মতো। আয়তন অনুযায়ী হাঙ্গেরির মতো। আয়তন অনুযায়ী কার মতো? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ 13 লার্জেস্ট স্টেট, মানে আনলাকি 13 পশ্চিমবঙ্গে যা সব ঘটনা যে সমস্ত প্রতি মুহূর্তে ঘটে চলেছে পশ্চিমবঙ্গে, সেটা তো প্রচন্ড দুঃখজনক। তো আনলাকি 13 আমরা পশ্চিমবঙ্গে আছি এর জন্য, তাই 13 স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে আয়তন অনুযায়ী, এবং সেটা হাঙ্গেরির সমান। তাহলে আয়তন অনুযায়ী হাঙ্গেরি, আর যদি বলে পপুলেশন অনুযায়ী তখন PV ভিয়েতনামের সমান। এবার নেক্সট, মৌসিনরাম জায়গাটি কোথায় অবস্থিত? মৌসিনরাম তোমরা সকলেই জানো, মৌসিনরাম কোথায় অবস্থিত থাকে? তাহলে মেঘালয়ের মৌসিনরাম। তাহলে মৌসিনরাম কোথায় অবস্থিত? মৌসিনরাম জায়গাটি হচ্ছে মেঘালয়ে অবস্থিত, মেঘালয়ের ইস্ট খাসি ডিস্ট্রিক্ট যেটা, সেখানে মৌসিনরাম অবস্থিত। এবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার জন্য? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ মানে কি? কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার ইজ হচ্ছে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভার কাছে, 75(3) আর্টিকেল। এবার যদি বলা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল কার কাছে? তাহলে রাষ্ট্রপতির কাছে হবে। হলো। অর্থ কমিশন গঠন কোথায় আছে? তাহলে ফিনান্স কমিশন ভীষণ ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসে, 280 নাম্বার আর্টিকেলে আছে ফিনান্স কমিশন। এবার কে গঠন করতে পারে? রাষ্ট্রপতি গঠন করতে পারে। ক বছর পর? 5 বছর অন্তর অন্তর।
এই জিনিসগুলো গঠন করতে পারে। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, এই যে আমি প্র্যাকটিস সেটগুলো শেয়ার করার চেষ্টা করছি, এগুলো কিন্তু মানে কোনো কিছু মানে আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। এবার যে ইনফরমেশনগুলো যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু ডাউটফুল মনে হচ্ছে, অবশ্যই আমাকে জানাবে, কারণ সেগুলো আমারও জানার দরকার। কিংবা তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে এই সমস্ত টপিকে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। হ্যাঁ, এটা একটা ইনফরমেশনের জাস্ট শেয়ার। তো যাই হোক, তো ওর জন্য না যারা একদম বেসিক থেকে যারা শুরু করছে, তো তাদের জন্য যেমন একটুখানি একদম যারা শুরু করছে তাদের আগে বই পড়তে হবে, তারপর প্র্যাকটিস সেট করতে হবে। যারা মোটামুটি একটু শুরু করে দিয়েছে, একটু একটু করে বই পড়া, তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো অর্থ কমিশনের বিষয়টা বললাম, 5 জন টোটাল থাকে, প্রেসিডেন্ট গঠন করতে পারে, 1 জন চেয়ারম্যান প্লাস 4 জন আদার্স, এটাও আসে। তারপরে হচ্ছে এই আর কি, বর্তমানে কততম ফিনান্স কমিশন চলছে সেটা বলবে আমাকে। তারপর নেক্সট ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমাকে জানাবে। এবার তারপরে এই যে দেখো আর্টিকেল 275 আছে, 275, 282, এগুলো কি? এগুলো সব গ্র্যান্টস ইন এড। আর্টিকেল 275(1) কি আছে? স্ট্যাটুইটারি গ্র্যান্টস আছে। আর 282-তে কি আছে? সেটা হচ্ছে ডিসক্রিশনারি গ্র্যান্ট। এগুলো যখন ডিটেলসে পড়া হবে তখন এগুলো মানে তোমাদেরকে বলবো কখনো যে এগুলো, এই গ্র্যান্টগুলো আসলে কি। তো যাই হোক, তো অর্থ কমিশন হয়ে গেল। এবার নেক্সট, নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে মানে কেমিক্যাল এনার্জিকে তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত? কেমিক্যাল মানে কি? ব্যাটারির ক্ষেত্রে। সেটা কি? ব্যাটারির ক্ষেত্রে যে H2SO4 হয়। তো যাই হোক, তো ব্যাটারিতে কি ব্যাপারে কেমিক্যাল এনার্জি সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এবার মোটরে কি হচ্ছে? এগুলো আমার নিজেরও অ্যাকচুয়ালি মানে কেমন যেন একটা গোলানো মনে হয়। মোটরে কি হচ্ছে? চলছে ইলেকট্রিসিটিতে, তাই ইলেকট্রিক্যাল এনার্জি মোটরে মেকানিক্যাল, মোটরে চলছে ইলেকট্রিসিটিতে, ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি পরিণত হয়। আবার হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে কি হচ্ছে? জেনারেটরের ক্ষেত্রে জেনারেটরের তৈরির ফলে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এভাবে মনে রাখবে। তাই মোটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি, তার জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। তার জন্য কি জেনারেটরের ক্ষেত্রে আবার মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই জিনিসগুলো পড়তে হবে। যেমন ডায়নামোর ক্ষেত্রে কি? ডায়নামোর ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট। ডায়নামোর ক্ষেত্রে ডায়নামো ঘুরছে, তার ফলে মেকানিক্যাল এনার্জি যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা, এইবারে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন বলতে, মানুষের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা সেটা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বলতে 98.6 ডিগ্রি ফারেনহাইট, সেটা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। তো এইটাকে আমরা যদি, এটা নাও থাকতে পারে 98.6 ডিগ্রি ফারেনহাইট, নাও থাকতে পারে, যেতে পারে সেলসিয়াস স্কেলে কত, কেলভিন স্কেলে কত। এই যে কনভার্সন বিষয়গুলো, এই কনভার্সনটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে মানে কোনটা থেকে কোনটা হচ্ছে। তো আচ্ছা, এখানে মনে হয় আমি লিখিনি না, এখানে লেখা নেই, দাঁড়াও। কনভার্সন বিষয়টা এখানে একটু মানে আমাদের C/5 তোমরা লিখে নাও। C/5 ইকুয়ালস টু F-32/9। C/5 ইকুয়ালস টু F-32/9। এটা হচ্ছে কনভার্সন। তো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা কিছু দেওয়া থাকলো, যেমন হচ্ছে সি কিছু একটা তোমার দেওয়া থাকলো, সি ধরো 37 ডিগ্রি দেওয়া থাকলো, তাহলে সি কত? 37। C/5 ইকুয়ালস টু F, ফারেনহাইট স্কেলে বের করতে হবে, F-32/9। এই করলে ফারেনহাইট স্কেলে কিন্তু তোমার দেখবে যে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে করলে 37 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিনে করলে কি হয়? কেলভিন স্কেলে করতে গেলে সেলসিয়াসে যা হবে তার সাথে 273 যদি তুমি যোগ করো তাহলে কেলভিনে পাবে। তাহলে 37, তার সাথে যদি বলা হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, তখন কিন্তু 273 কেলভিন। 0 প্লাস 273 করলে 273 হচ্ছে। তখন 37 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন? 37 প্লাস 273 করলে 310 কেলভিন। এভাবে যদি তোমার জেনারেল ভাবে কোয়েশ্চেন করে, একই কোয়েশ্চেন মানে তোমরা এটা ভাবতে পারো যে কোয়েশ্চেন কিন্তু একটাই, কিন্তু তোমার মানে অপশানগুলো এমনভাবে দেবে যেটা খুব সাধারণ পরীক্ষা, সেগুলো দেবে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত, বলবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আরেকটু হলে বলবে কত, 37 ডিগ্রি সেলসিয়াস। এবার আরেকটু যখন ভেতর দিকে যেতে যাবে তখন কেলভিন স্কেলে যাবে। তো তোমরা যদি ফর্মুলাটা না জানো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবারে নেক্সট, এবার ভারতের রিজার্ভ ব্যাংক সেটা হচ্ছে কত সালে তৈরি হয়েছিল? ভারতীয় যে রিজার্ভ ব্যাংক সেটা তৈরি হয়েছিল বলতে গেলে 1935 সালে। 1935-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল। 1935 সালে 1 এপ্রিল তৈরি হয়েছিল এবং এটা কলকাতায় প্রথম তৈরি হয়েছিল। তারপরে কি হলো, কলকাতা থেকে মুম্বাই এটা শিফট করা হলো সম্ভবত 1937। হ্যাঁ, 1937। এবার যে 1949 আছে, তো সেটা তো প্রথমে তো এমনি প্রাইভেট ব্যাংক হিসেবে হলো, তারপরে ধীরে ধীরে
তখন কি হলো 1949-এ 1 জানুয়ারি, 35-এ তৈরি হলো 1 এপ্রিল, আর 1949-এ ন্যাশনালাইজড হলো। এটাও আসে কবে ন্যাশনালাইজড হয়েছিল রিজার্ভ ব্যাংক, যেমন তৈরি হয়েছিল এখানে কোশ্চেন আছে, তেমন হবে কবে ন্যাশনালাইজড হয়েছিল। এবার দেখো অপশানে কি আছে 1955। এই সালটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এখানে SBI তৈরি হয়েছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক 1921, সেখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955-তে তৈরি হয়েছিল। এরকম বেশ অনেক কোয়েশ্চেন, মানে শুধু কোয়েশ্চেন পড়লে হবে না, অপশন রিলেটেড অপশনগুলো তোমাদের পড়তে হবে। এবার নেক্সট, রজার ফেডারার কোন দেশের নাগরিক ছিলেন? এবার রজার ফেডারার কোথায়, কার তো আমরা সকলেই জানি সুইজারল্যান্ডের, সুইস প্লেয়ার একজন রজার ফেডারার, সুইজারল্যান্ডের। এবার তোমরা আমাকে বলবে যে এখন বর্তমানে যে জোকোভিচ রয়েছে না, জোকোভিচ যিনি নাম্বার 1, সেই জোকোভিচ যিনি গোল্ড মেডেলও পেলেন প্যারিস অলিম্পিকে, জোকোভিচ যিনি, নোভাক জোকোভিচ, তো তিনি কোন দেশের প্লেয়ার সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। যেমন স্পেনের কি আছে, স্পেনের হচ্ছে রাফাল নাদাল, তিনি স্পেনের বিখ্যাত খেলোয়াড়। তো এরকম দেখো, তোমার সে সময় রজার ফেডারার বিখ্যাত ছিল, এখন উনি আছেন, কিন্তু মানে এখনকার যে বিখ্যাতগুলো সেগুলো, মানে উনি তো আছেন কিন্তু এখন খেলোয়াড় যারা বিখ্যাত আছে, তো রজার ফেডারার কেউ থাকা সুইজারল্যান্ডের লোক ছিল। তাই এখন রাফাল নাদাল স্পেনের, কার্লাস আলকারাজ উনিও সম্ভবত স্পেনের, তোমরা একটু দেখে নেবে। তো এবার পেয়েছে বেশ ভালো, স্পেনের মনে হয়, আলকারাজ স্পেনের, তারপর রাফাল নাদাল, ও আরেকজন যে জোকোভিচ যেটা বললাম সেটা কমেন্টে জানাবে কোন দেশের নাম্বার 1 যিনি আছেন। তো তারপরে বিভিন্ন এই যে টেনিসের যে লন টেনিসের যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয় সেগুলো তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের। যেমন ধরো প্রথমে কি মানে ওপেন দিয়ে শুরু হচ্ছে তোমার, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন তার আগে হয়, তার আগে হচ্ছে তোমার হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন হয়, হ্যাঁ অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে, তারপরে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং লাস্টে US ওপেন। এই যে ওপেনগুলো আছে সেগুলোতে কে কোনটাতে জিতেছে 2024-এ তোমরা আমাকে পারলে কমেন্ট করে জানাবে। যেমন তোমার হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে জেনিক সিনার মনে হয় জিতেছে, তারপরে হচ্ছে লাস্টে যেগুলো হলো ফ্রেঞ্চ ওপেন, তারপর উইম্বলডন, সবই মনে হয় আলকারাজ জিতেছে। এরকম মানে এই গ্র্যান্ড স্ল্যামগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রায় আসেই, ধরে নিতে পারো। তো এগুলো কিন্তু পড়বে তোমরা, কারণ যেহেতু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি আসছে। এবার গোদান, যেটা গোদান গ্রন্থটি কে লিখেছে, মুন্সি প্রেমচাঁদ গোদান কে লিখেছে, মুন্সি প্রেমচাঁদ। এটা স্ট্যাটিক একটা পোর্শন। এবারে বিশ্ব বসুন্ধরা দিবস মানে ওয়ার্ল্ড আর্থ ডে, 8 এপ্রিল এভাবে মনে রাখতে, 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। শুধু পড়লে হবে না, ভীষণ ইম্পর্টেন্ট ডেটা যেহেতু, তার জন্য আমাদের থিম পড়তে হবে। আর্থ বলছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, আর্থে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, মানে প্ল্যানেটে প্লাস্টিক থাকলে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে। তাই আর্থ ডে থিম হচ্ছে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক, ভীষণ ইম্পর্টেন্ট এই থিমটা। এবার 5 জুন কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে জানতে হবে। প্রথম কবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়, 1974, 1974 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি প্রথম হচ্ছে 5 জুন। দেখো যদি সোজা কোশ্চেন হয় দেবে 5 জুন মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। যদি আরেকটু মডারেট হয় এটার থিম কি সেটা জানতে চাইবে। এবারে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কি, তোমরা আমাকে থিমটা কমেন্টে জানাবে। তো তারপরে হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন, এই টাইপের ল্যান্ড নিয়ে কিছু ছিল। জাস্ট থিমটা যদি তুমি দুবার একবার চোখে দেখো না, ওইটা দেখেই মাথায় ক্লিক করে যাবে। তো প্রথম তো হচ্ছে সেলিব্রেট করা হয়েছে 1974, 1974-এ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রথম সেলিব্রেট করা হয়েছিল। কারণ 22 মার্চ কি ওয়াটার ডে, প্রথমে ওয়াটার তারপর আর্ট, একই কিন্তু 22 মার্চ ওয়াটার ডে। যেমন WBCS মেন্স এর আগের বার এসেছিল যে মানে বিশ্ব জল দিবস সম্পর্কে এই টাইপের কিছু একটা এসেছিল, লিখেছিলাম। তো জল দিবসটাই যদি তুমি না জানো না, ওয়াটার পলিউশন আর জল দিবস এই টাইপের কিছু একটা লিখেছিল, ওয়াটার স্কারসিটি জল দিবস এরকম বাংলায়। তো জল দিবসটা জানতে হবে, 22 মার্চ হচ্ছে ওয়াটার। আচ্ছা ওয়াটার ডে থিম কি এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ডেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডে, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট ডে সেগুলোর আবার থিমও জানতে হবে আমাদের। এবং তারপরে এগুলোও জানতে হবে যে সিগনিফিক্যান্সগুলো কি। ধরো বিজ্ঞান ডে, সে বিজ্ঞান ডে 22 ফেব্রুয়ারি পালন করা হয়। কেন 22 ফেব্রুয়ারি পালন করা হয়? প্রত্যেকটা ডে যে পালন করা হয় কেন ওই ডেটেই পালন করা হয়, তার প্রত্যেকটার গুরুত্ব আছে। এবার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমরা জেনে যেতে পারো। এবার কোন বছর প্রথম এশিয়ান গেমস, এটা এসেছিল এর আগের বারে ক্লার্কশিপের কোয়েশ্চেন, এটা সম্ভবত। এশিয়ান গেমস প্রথম হয়েছে 1951, 1951 সালে। কোথায় হয়েছিল এটা মনে দিয়েছিল, হ্যাঁ সালটা দেয়নি। এসেছিল এশিয়ান গেমস, সেটা হয়েছিল হচ্ছে কোথায় হয়েছিল প্রথম এশিয়ান গেমস, নিউ দিল্লিতেই হয়েছিল, এবং সেটা 1951-এ হয়েছিল। এবার সালটাও দিতে পারে। ইন্ডিয়াতে কবার এশিয়ান গেমস হয়েছে, সেটা 1982-তেও হয়েছে মনে হয়, হ্যাঁ ব্যাস। এবার এশিয়ান গেমস হচ্ছে তোমার এর পরের বার নেক্সট যে এশিয়ান গেমসটা হবে সেটা হচ্ছে কোথায় হবে, এগুলো পরপর জানবে, মানে 26-এ কোথায় হবে, 30-এ কোথায় হবে, 34-এ কোথায় হবে, এইগুলো সবগুলো কিন্তু আমাদের জানতে হবে।
তারপরে এর আগের বার কোথায় হয়েছে, সব এশিয়ান গেমসগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলে দিচ্ছি, টপিকগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। এবার কতটা কারেন্ট অ্যাফেয়ার্স করাতে পারবো জানি না। এবার আগা খান কাপ জেলা, সেটা কাছাড়া। আগা খান কাপ তোমরা সকলেই জানো, হকির জাদুঘর যিনি। আচ্ছা, হকির জাদুঘর কাকে বলা হয় তোমরা সকলেই এটা জানবে। যাই হোক, তো হচ্ছে আগা খান কাপ যেটা, সেটা হচ্ছে হকির সাথে জড়িত। তা আরও কি কি কাপ হকির সাথে জড়িত সেগুলো পড়ে নিতে হবে। তা কাপ থেকে পড়তে হবে স্ট্যাটিক জিকের একটা পোর্শন। টেনিসে কি, টেনিসে ডিটি, ডাভিস কাপ টেনিসের ক্ষেত্রে। তারপর ব্যাডমিন্টনে কি, বিটি, থমাস কাপ, উবের কাপ, ইউবি, এগুলো। থমাস কাপ মেনের জন্য, ব্যাডমিন্টন পুরুষদের জন্য থমাস কাপ, আমি এবার মনে রাখছি, ব্যাডমিন্টন বিটি বা টিবি, থমাস কাপ ব্যাডমিন্টনের জন্য, আর ইউবি উবের কাপও ব্যাডমিন্টনের জন্য, কিন্তু মহিলাদের জন্য। এরকম মনে রাখবে, কাপগুলো পড়বে। গলফের জন্য হচ্ছে ওয়াকার কাপ, ওয়াকার গলফ। গলফে কোন পার্টিকুলার একটা কথা আছে জানো, একটা ওয়ার্ড যেটা গলফের সাথে জড়িত, তোমরা আমাকে বলবে তো কি? ইম্পর্টেন্ট স্পোর্টস টার্মিনোলজি থেকে। নিম্নলিখিত কোন আন্দোলনটি নেতৃত্ব দিয়েছেন সীতারাম রাজু? সীতারাম রাজু কোন বোঝা যাচ্ছে, সীতারাম রাজু রাম্পা রিভল্ট, যেটা 1922-24, সেটা হচ্ছে গোদাবরী অন্ধ্রপ্রদেশে। সেটা হচ্ছে সীতারাম রাজু রাম্পা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কোথায় হয়েছিল? রাম্পা মানেই বুঝতেন আমরা, গোদাবরী রিভার, অন্ধ্রপ্রদেশ। কুকা বিদ্রোহ কি? বাবা রাম সিং। তোমরা সকলে কুকা কি, কুকা মানে কি? 1872 মনে পড়ছে? 1872। আচ্ছা বলো তো সে সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা এসেছিল বিসিএস এর কোশ্চেনে, তাই আমি জিজ্ঞেস করেছি। আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করছি, তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা ভেবো না যে আনইম্পর্টেন্ট কিংবা আসবে না, সেরকম কিন্তু কিছু নয়। সেই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার জন্যই আমি তোমাদের সাথে আলোচনা করছি আসলে। তো হচ্ছে নিম্নলিখিত কোন আন্দোলনটি নেতৃত্ব দিয়েছে সীতারাম রাজু? সেটা হচ্ছে রাম্পা রিভার, যেটা হচ্ছে গোদাবরী রিভার, অন্ধ্রপ্রদেশে হয়েছিল রাম্পা বিদ্রোহ। আর তারপরে তোমার যেটা আছে সেটা হলো কুকা আন্দোলন, যেটা সেটা হচ্ছে 1862-তে। কোথায় হয়েছিল সেটাও আছে। কুকা কোথায় হয়েছিল, কুকি কোথায় হয়েছিল? কুকা হয়েছিল হচ্ছে ওয়েস্টার্ন পাঞ্জাব, ওয়েস্টার্ন পাঞ্জাব মূলত 1872। সে সময় গভর্নর জেনারেল কে ছিল সেটা তোমরা আমাকে জানাবে। রাম্পা হচ্ছে সীতারাম রাজু, 1922-24, গোদাবরী রিভার, অন্ধ্রপ্রদেশ। আর বরদৌলির সত্যাগ্রহ তোমরা সকলেই, পাবনাটা জানো, 75-73 থেকে 75-এ হয়েছিল। আর বরদৌলি সত্যাগ্রহ এটা তোমরা সকলেই জানো, যেটা হচ্ছে গুজরাটে হয়েছিল 1928-এ। সর্দার বল্লভভাই প্যাটেল, যেখানে ওর মহিলারা ওনাকে সর্দার টাইটেলটা দিয়েছিলেন, এটাও আসে। এবার আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল। এটা তো খুব সহজ কোয়েশ্চেন, যারা হিস্ট্রি পড়ো তারা সকলেই জানবে। দয়ারাম সরস্বতী, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা হয়েছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা। আমি জাস্ট টপিকগুলো সব বলছি, মানে এই টপিকগুলো তোমরা পড়বে, যে কোনো মক করার উদ্দেশ্যই তো তাই না। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে দয়ারাম সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর হচ্ছে রাজা রামমোহন রায়, তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে। আর আচার্য বিনোবা ভাবে, এটা তো তোমরা মানে বলবে, এটা বলে দিচ্ছে। আচার্য বিনোবা ভাবে যিনি, তিনি হচ্ছে বুদান মুভমেন্টের সাথে জড়িত। কোন অ্যাওয়ার্ডটা তিনি প্রথম পেয়েছে, প্রথম এমন কোন অ্যাওয়ার্ড মানে যেটা আচার্য বিনোবা ভাবেকে দেওয়া হয়েছিল জানাবে আমাকে। আর বিনোবা ভাবে হচ্ছে বুদান মুভমেন্টের সাথে জড়িত 1951-এ পোচামপল্লী, তেলেঙ্গানায়, সেই ভিলেজ থেকে। তো এইটার নামও এসেছে। তো বুদান মুভমেন্ট বিনোবা ভাবে 1951-তে শুরু করেছেন তেলেঙ্গানার পোচামপল্লী ভিলেজ থেকে। ব্যাস। এবার হচ্ছে খারিফ কোনটা, নিচের কোনটা খারিফ শস্য? এবার খারিফ শস্য কোনটা? গম, দেখো রবি শস্য। শশা তো জাইদ ক্রপ, শশা তরমুজ সব। আর তো না পাট হচ্ছে গোল্ডেন ফাইবার যেটাকে বলা হয়, পাট। জুটটা হচ্ছে খারিফ শস্য একটা। নেক্সট হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগটা কি নাম? এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে বিসিএস এর একটা খুব একটা ফেভারিট কোয়েশ্চেন। তিস্তা নদীর কোন পার্কে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগকে ওয়েস্টার্ন পার্ককে তরাই, আর হচ্ছে যেটা তরাই মানে কি মার্শিল্যান্ড বা স্যাঁতস্যাঁতে ভূমি। তরাই কথা তো কি স্যাঁতস্যাঁতে ভূমি। এবার ডুয়ার্সটা হচ্ছে ইস্টার্ন পার্ক। আর তাল আর দিয়ারা, তাল তো নর্থ অফ কালিন্দী রিভার তাল, আর দিয়ারা সাউথ অফ কালিন্দী রিভার দিয়ারা। তরাই আর ডুয়ার্স পশ্চিম দিক তরাই, পূর্ব দিক ডুয়ার্স। তরাই মানে স্যাঁতস্যাঁতে জমি, ডুয়ার্স মানে ইস্টার্ন ঘাট, যেটা ডোর বা দরজা যেটাকে বলা হয়। আর ভারতের সংবিধান মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমরা সবাই জানো, অধিকার এই যা কিছু বিষয় বলুক না কেন সবই হচ্ছে আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইটস, সেটা হচ্ছে নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। বর্তমানে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যেমন রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটি, জাস্টিস, এই বিষয়গুলো। সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে।
এবার কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? 61তম সংবিধান, 61st, প্রথমেই 61 1989 সম্ভবত রাজীব গান্ধীর সময়, সে সময়টা প্রথম মানে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 65 যেটা 65তম অ্যামেন্ডমেন্ট 1919, সেটা ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি, এই যে বিষয়টা সেটা হচ্ছে 65তম অ্যামেন্ডমেন্টে তারা করলো। তারপর তো ধীরে ধীরে এসসি এসটি একসাথে ছিল, তারপর ধীরে ধীরে আবার এসসি আলাদা এসটি আলাদা হলো, তারপর ওবিসি হলো। এই জিনিসগুলো সব তোমরা জেনে রাখবে। এবার জ্ঞানপীঠ পুরস্কার কোথায় দেওয়া হয়? জ্ঞানপীঠ মানে বোঝা যাচ্ছে সাহিত্য দেওয়া। প্রথম কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে? সাহিত্য তো দেওয়া হয়। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে এটা দেবে, প্রথম বাঙালি কে পেয়েছে, প্রথম মহিলা কে পেয়েছে, এই সবগুলো বলবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ভীষণ ইম্পর্টেন্ট। এবং বর্তমান লাস্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে বা কারা পেয়েছে? তো চিত্রাঙ্গদা বইটি কে লিখেছে? আমরা এটা তোমরা সকলেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে চিত্রাঙ্গদা লিখেছেন। আমি এই যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু চেষ্টা করছি যে যতটা সম্ভব মানে এই যে আরো যে পাশাপাশি যে টপিকগুলো আছে সেগুলোকেও কভার করা কিছুটা। লিমোনাইট কোন ধাতুর আকরিক? লিমোনাইট মানে তোমরা জানো সেটাই হচ্ছে আয়রন। আয়রনের ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তাহলে আয়রনের কি কি দেখো? আয়রনের হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। আয়রনের এগুলো ওর। তো লিমোনাইট কোন ধাতুর আকরিক? লিমোনাইট হচ্ছে আয়রনের। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। এবার ম্যাগনেট যদি বলে বেস্ট কোয়ালিটি, যেমন বেস্ট কোয়ালিটি কোল আছে অ্যান্থ্রাসাইট কোল, তেমন হচ্ছে বেস্ট কোয়ালিটি আয়রন যদি বলা হয় তখন ম্যাগনেটাইট ওর জন্য প্রথমে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। তাহলে বেস্ট কোয়ালিটি যদি আয়রন বলা হয় তখন সেটা ম্যাগনেটাইট, যেটা হচ্ছে 72% আয়রন থাকে। আয়রন বেশি থাকে তাই এটাকে বেস্ট কোয়ালিটি আয়রন বলে। হলো যেমন বেস্ট কোয়ালিটি কোল আছে তখন বেস্ট কোয়ালিটি আয়রনে আসতে পারে, ওটা আমাদের জানা কোশ্চেন, এটা একটু জানা তাও আর কি। ম্যাগনেটাইটটা বেস্ট কোয়ালিটি। যদি বলে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায় তখন সেকেন্ড টাইপটা ইন্ডিয়াতে, হেমাটাইট ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। ম্যাগনেটাইটটা বেস্ট কোয়ালিটি আর হেমাটাইট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায়, কোনটা? হেমাটাইট। তারপর লিমোনাইট, তারপর সিডেরাইট। হলো এবার বিভিন্ন রকমের যেমন কোবাল্টাইট, এরিথ্রাইট, এরকম নানান রকম বিভিন্ন কিছুর মানে তোমার ইয়েগুলো আছে ওরগুলো। তার মানে এখান থেকে কি একটা হলো, সেটা হচ্ছে ওর যেগুলো আছে আকরিকগুলো, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, তাই না? হ্যাঁ, যেমন জিঙ্কের দেখো না কেন এখানে হচ্ছে জিঙ্কের বললে পরে জিঙ্ক ব্লেন্ড, তাহলে জিঙ্কের আকরিক কি? জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। এই যে জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড। ক্যালামাইন, জিঙ্কের কি? জিঙ্কের ক্যালামাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর জিঙ্কসাইড, অ্যালুমিনিয়ামের বক্সাইড, তোমরা সকলেই জানো বক্সাইড Al2O3.2H2O। তারপর ক্রায়োলাইট, অ্যালুমিনিয়ামের বক্সাইড, ক্রায়োলাইট, ফেলসপার। অ্যালুমিনিয়ামের বক্সাইড সকলেই জানে মেন ওর, কিন্তু ক্রায়োলাইটটাও যে অ্যালুমিনিয়ামের, ফেলসপার, বক্সাইড, ক্রায়োলাইট, ফেলসপার, এই ওরগুলো তোমাদের পড়তে হবে। জিঙ্কের ক্যালামাইন হলো। এবার পাউডারি তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? পাউডারি তৈরিতে যেটা মেনলি ব্যবহৃত হয় সেটা হলো ইস্ট। পাউডারি তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? পাউডারি তৈরিতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইস্ট ব্যবহৃত হয়। হলো কারণ এটা হচ্ছে কারণ কি, ওটা দিলে ফুলে ওঠে না, কারণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, কারণ রিপ্রোডিউস করে এটা খুব র্যাপিডলি, তার জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ব্যাস, পাউডারি তৈরিতে ওর জন্য ইস্ট ব্যবহৃত হয়। এবার জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচনা করা হয় না? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা হয় যে ন্যাশনাল লিস্টের মানে আমাদের দেশের লোকেরা দেশে বিদেশে যা কামাই করে সেটাই হচ্ছে ইনকাম করে, সেটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল লিস্টটা মানে ইন্ডিয়ানরা ইন্ডিয়ার মাটিতেও কামাই মানে ইনকাম করতে পারে, আবার তোমার বাইরে গিয়েও ইনকাম করতে পারে, সেটা হচ্ছে ন্যাশনালিস্ট প্রোডাক্ট জিএনপি। আর জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা হচ্ছে মানে ইন্ডিয়ার মধ্যে ডোমেস্টিক্যালি, ইন্ডিয়ার মধ্যে দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি? ডোমেস্টিক্যালি মানে কি ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান হোক ফরেনাররা হোক, যেটা ইনকাম হয় সেটা ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপিটা কি? ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে হোক কিংবা ইন্ডিয়ার বাইরে হোক যে ইনকামটা করে সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ইকোনমিক্স বিশেষ করে মানে একটু কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা প্রয়োজন, তাহলে দেখবে কোয়েশ্চেন সহজ লাগবে। কিন্তু ইকোনমিক্সে প্রথম যারা বিসিএস কিংবা যে কোনো পরীক্ষার যে প্রিপারেশন, আমারও তাই ছিল, ইকোনমিক্সটা খুবই কঠিন লাগতো, কিন্তু একটু করে যখন বুঝতে শুরু করেছি তখন ধীরে ধীরে আস্তে আস্তে করে মনে হয় যে না ঠিক আছে বিষয়টা। তবুও এখনো মানে জানি না অনেক কিছুই হয়তো। যাই হোক, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ধার্য করার সময় যেটা নাগরিকদের মাথা পিছু আয় মানে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বিষয়টা কি? পার ক্যাপিটা ইনকাম মানে কি? পার ক্যাপিটা ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম যেটা হচ্ছে বাই পপুলেশন। তো সেখানে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করা হয়? তো হয় না, নাগরিকদের মাথা পিছু ইনকামটাকে ধার্য করা হয় না। তাহলে কি এটা পার ক্যাপিটা ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন, এটাকে নেওয়া হয় না। থাইল্যান্ডের মুসলিমকে থাইল্যান্ড অনেকেই ঘুরতে যায়, তাহলে কি থাইল্যান্ডের কি ভাত।
হলো। এবার রুপি তো ইন্ডিয়ান রুপি। রিঙ্গিত কি? মালয়েশিয়ার রিঙ্গিত। মালয়েশিয়ার কি? মালয়েশিয়ার রিঙ্গিত। আর ইউয়ান, YUN, সেটা হচ্ছে চায়না। তো ইম্পর্টেন্ট যে মুদ্রাগুলো, যেমন জাপানের কি মুদ্রার নাম ইয়েন মনে হয়, চায়নার ইয়ান, YUAN এই বানানটা কিন্তু। মালয়েশিয়ার রিঙ্গিত, থাইল্যান্ডের ভাট। তার মানে কি? কারেন্সি, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, পার্লামেন্ট, এই স্ট্যাটিক জিকেগুলো তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, উপায় নেই। এবার দেখো পরের কোয়েশ্চেনটা চলে আসে, কোন দেশের সংখ্যা? নেসেট, ইসরায়েলি নেসেট। ইসরায়েলি কে দিয়ে শুরু হচ্ছে? না বাংলা সেটটাই একটু অসুবিধা মনে হয়, কারণ মানে বাংলা ইংলিশটা যেহেতু আমি করি, তো এই যে বানানগুলো যেমন অনেকটা বোঝা যায় না, অনেক কিছু কোয়েশ্চেনে আই সেটিং থাকে, সেটাতে একটু প্রবলেম হয়ে যায়। তো কোন দেশে? যেমন নেসেট কে দিয়ে শুরু হচ্ছে? ইসরায়েলি নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। তার মানে আমেরিকার কি? কংগ্রেস। এটা এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই কংগ্রেস কথাটা দাদাভাই নৌরুজি আমেরিকার এই যে কংগ্রেস পার্লামেন্ট, সেখান থেকে নেওয়া হয়েছিল। ইসরায়েলি নেসেট, তারপরে আমেরিকার কংগ্রেস, তারপরে এই আর কি বিভিন্ন দেশের পার্লামেন্টের কি নাম, সেগুলো জেনে রাখতে হবে। এবারে নেক্সট হচ্ছে চাকমা উপজাতি কোথায় দেখা যায়? চাকমা কোথায় দেখা যায়? আসাম। আসামের চাকমা। যেমন দেখো সবচেয়ে বেশি যদি বলা হয় ট্রাইবাল পপুলেশন লার্জেস্ট কোনটা, ভিড় করে আসছে কোনটা? ভিল। তারপর সেকেন্ড গোন্ড, এগুলো মধ্যপ্রদেশে। অরুণাচল প্রদেশে কি? আপাতানি, আবোর, ডাফলা, মিরি, সব অরুণাচল প্রদেশে। নিশিও মনে হয় অরুণাচল প্রদেশে, দেখো তো। আর চাকমা তোমরা একটু দেখে নিও, চাকমা উপজাতি যেটা, চাকমা হচ্ছে আসাম, আসামের চাকমা। তারপরে ট্রাইবাল কোনটা কোথাকার সেগুলো জানতে হবে। মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? 2013-তে মঙ্গলযান উৎক্ষেপণ মানে শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। ব্যাস। কোন লেকটা এখানে অবস্থিত বলো তো? শ্রীহরিকোটার এখানে মঙ্গলযান শ্রীহরিকোটাতে লঞ্চ করা হয়েছিল। এবারে তারপর শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছে? শাহজাহানের যে মতি মসজিদ, শাহজাহানের মতি মসজিদ বললে তখন সেগুলো কিন্তু আগ্রা, কিন্তু ক্যাপিটালটা দিল্লিতে করেছিল, ট্রান্সফার করেছিল। তো শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিল? শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেছিল হচ্ছে আগ্রাতে। আগ্রাতে শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেছিল আগ্রা। আর হচ্ছে ব্যাস। আর যদি বলা হয় দিল্লিতে কে মতি মসজিদ নির্মাণ করেছিল, তখন দিল্লিতে বলে শাহজাহান, দিল্লিতে না, শাহজাহান আগ্রাতে, আর দিল্লিতে বললে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব হচ্ছে দিল্লিতে। নেক্সট নীলগিরি পর্বতের দক্ষিণে, মানে নীলগিরি মানে কি? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট যেখানে মিলিত হয়েছে সেটাই তো নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের আরো সাউথে, সেটা কোথায় রয়েছে? পালঘাট, ভোরঘাট আর থলঘাট। এবার দেখো নিচ থেকে আমি বলছি পালঘাট, ভোরঘাট, থলঘাট, যেটাই দেখো PBT, পালঘাট, ভোরঘাট, থলঘাট, একদম নিচের দিকে। তাই বলছে নীলগিরি পর্বতের দক্ষিণে, মানে নিচের দিকে কোনটা অবস্থিত? নীলগিরি পর্বত, তার দক্ষিণে অবস্থিত পালঘাট। পালঘাট মানে কি? কার কার মধ্যে অবস্থিত? কেরালা আর তামিলনাড়ু। তামিলনাড়ু, কেরালার পালাক্কাড আর তামিলনাড়ুর কোয়েম্বাটুরের মধ্যে পালঘাট অবস্থিত। আর নীলগিরি, এটা কিন্তু তোমাদের পরপর মনে রাখতে, দেখতে পাবে TBP, নিচ থেকে আমি যাই সঙ্গে পালঘাট, ভোরঘাট, থলঘাট। পিতে পালঘাট, বিতে ভোরঘাট, টিতে থলঘাট। এবার পালঘাট মানে কি? পালঘাট মানে হচ্ছে বললাম পালাক্কাড কেরালা আর তামিলনাড়ুর কোয়েম্বাটুর। কেরালা তামিলনাড়ু মানে বুঝতেই পারছো একদম সাউথে, তোমার নীলগিরিরও সাউথে অবস্থিত। নীলগিরি মানে কি? ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে নীলগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, যেটা আমাকে কমেন্টে জানাই তো। নীলগিরি পর্বতের দক্ষিণে পালঘাট। বললাম কার কার মাঝে? ভোরঘাট আর থলঘাট। এবার হচ্ছে ভোরঘাট হচ্ছে তোমার মুম্বাই আর পুনে। হ্যাঁ, ভোরঘাট ভোরে উঠলে পুড়ে যায়, মুম্বাই আর পুনের মধ্যে। আর হচ্ছে থলঘাট মুম্বাই আর নাসিকের মধ্যে অবস্থিত। সবগুলো কিন্তু পড়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম রাবার উৎপাদন কেন্দ্রের রাজ্যের নাম কি? রাবার। রাবার মানেই কোথায়? কেরালাতে চলে যেতে হবে। রাবার মানেই কেরালাতে চলে যেতে হবে। কোকোনাট মানেই কেরালাতে চলে যেতে হবে। এইরকম লিটারেসি রেট হাইয়েস্ট, মানে দেখো তোমরা যদি এরকম একটু পড়ো না, স্টেট ওয়াইজ কারেন্ট মানে জিকে ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে স্টেট ওয়াইজটা। কারণ কি বলতো, আমি এইভাবেই চেষ্টা করি করার। যেমন ধরো যে কেরালা যেই আসলে কেরালাতে কি কি বিখ্যাত দেখি তো বিষয়টা, মানে কেরালা মানেই আমার মাথায় কি কি আসবে। যেমন রাবার কেরালাতে, কোকোনাট কেরালাতে, কি বললাম হাইয়েস্ট লিটারেসি রেট কেরালাতে, তো HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেই রিপোর্টটা কেরালাতে, যা কিছু বলবে পড়া, সেক্স রেশিও কেরালাতে বেশি, এরকম প্রচুর বিষয় আছে যেগুলো হচ্ছে কেরালা হাইয়েস্ট। কেরালার ওয়েনাথ, কেরালাকে ভগবানের দেশ ওয়েনাথ, যেখানে এত ক্ষতি হলো, এটা মনে রাখবে আর কি। তারপর তামিলনাড়ু মানেই তামিলনাড়ুর লিগনাইট কোল বিখ্যাত। তারপরে কোথায় লিগনাইট করবো? নেইভ্যালি, তামিলনাড়ু নেইভ্যালিতে। কর্ণাটক মানেই কফি, আসাম মানেই চা, এই জিনিসগুলো। বৃত্ত কোথায় উৎপন্ন হয়? দেখো এই আমি ক্লার্কশিপে যেটা দেখলাম, সায়েন্সের কোশ্চেন খুবই কম আসে না বললেই চলে। আগের বার তো মানে একটা মনে হয় দেখলাম। তো মানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন থেকে বেসিক কোয়েশ্চেন আসে। মেন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকেটা তৈরি করে যাবে ক্লার্কশিপের জন্য।
আর বাদ বাকি এমনিই পারবে। পিত্ত কোথা থেকে উৎপন্ন হয়? পিত্ত মানে লিভার থেকে উৎপন্ন হয়। বাইলটা হয় প্রডিউসড হয়, সেটা হচ্ছে লিভার থেকে। আর যদি বলে বাইল ইজ স্টোরড ইন, কোথায় সঞ্চিত থাকে, সেটা হচ্ছে গল ব্লাডার। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। লালা গ্রন্থি, মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো। ফ্যাটটা যেটা থাকে সেটাকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করা, এটাই হচ্ছে বাইলের কাজ, পিত্তের কাজ। এশিয়ান গেমস 2023 ভারতের স্থান কত? চতুর্থ, ফোর্থ হয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস 2023 যেটা 22-এরটা 23-এ, সেই এশিয়ান গেমস 2023-এ ভারত 107টা মেডেল পেয়েছে, তার মধ্যে 28টা গোল্ড। এবং ভারতের কিন্তু ভালো, কারণ 24-এ পরীক্ষা হচ্ছে তো 23-এ ওটা দিতেই পারে, কারণ এরা তো পিএসসি তো সবসময় একটু লেটেরই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিতে থাকে। তো এশিয়ান গেমসটা সেটা হচ্ছে চতুর্থ, ভারত র্যাঙ্ক করেছে, 107টা মেডেল পেয়েছে, তার মধ্যে হচ্ছে 28টা গোল্ড। এবার এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান 3 এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে? ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্পেস 23 আগস্ট, 23 আগস্ট যখন আমাদের যে চন্দ্রযান 3 সেটা হচ্ছে লুনার সাউথ পোলে, চাঁদের দক্ষিণ মেরুতে যে পা রাখলো, ওই যে ল্যান্ডার যেটা পা রাখলো না বিক্রম, সেটা যে পা রাখলো সেই বিষয়টাকে টাচ করলো চাঁদের মাটিতে, সেটাই আমাদের মানে 4th কান্ট্রি হিসেবে টাচ করেছিল। আফটার তোমার ইউএসএ বলো, তারপরে তোমার রাশিয়া বলো, চায়না বলো, তারপর তো ইন্ডিয়া 4th কান্ট্রি হলো। তো এই যে পা রাখলো বিষয়টা 4th কান্ট্রি হিসেবে, কিন্তু সাউথ পোলে প্রথম কান্ট্রি। তো সেটাই হয়েছিল 23 আগস্ট ঘটনাটা। তো তার জন্য ন্যাশনাল স্পেস ডে 23 আগস্ট করা হয়, শিবশক্তি পয়েন্ট যে পয়েন্টটাকে বলা হয়, এই আর কি। তো চন্দ্রযান 3টাও তোমরা ভালো মতো দেখে যাবে। তারপর 7 আগস্ট যেমন জ্যাভলিন থ্রো ডে পালন করা হয়, সেটা হচ্ছে ওই যে নীরাজ চোপড়া টোকিও অলিম্পিক্সে গোল্ড জিতলো না, সেই দিনটাকে স্মরণ করার জন্য। ইম্পর্টেন্ট ডেগুলো তোমরা পড়ে যেও। আর সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতেই দেখো পরের কোশ্চেনে আছে এটা, কে সোনার মেডেল জিতেছে? জ্যাভলিন থ্রোতে সোনার মেডেল পেয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে যেটা হয়েছে নীরাজ। অবশ্যই জ্যাভলিন থ্রো মানেই জ্যাভলিন থ্রো ম্যান বলতে পারো নীরাজ চোপড়া, যিনি হচ্ছে এইবার এই যে অলিম্পিকে সেকেন্ড ইন্ডিভিজুয়াল হিসেবে গোল্ড পেয়েছে। ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিকে গোল্ড পেয়েছে শুটিংয়ে অভিনব বিন্দ্রা, সেকেন্ড ইন্ডিভিজুয়াল গোল্ড পেয়েছে নীরাজ চোপড়া, তিনি জ্যাভলিন থ্রোতে জিতলে। আর তিনি এই যে আমাদের যে হলো প্যারিস অলিম্পিক্স, সেই প্যারিস অলিম্পিক্সে উনি দুঃখবশত মানে যে পাকিস্তানের একজন জিতেছেন সোনা জিততে পারেননি, তো তিনি সিলভার জিতেছেন জ্যাভলিন থ্রোতে, একমাত্র সিলভার। প্যারিস অলিম্পিকে তো টোটাল মানে মোটের উপরে বলতে গেলে আমাদের 6টা সম্ভবত এসেছে, মানে তোমার 1 + 5টা 6টায় মনে হয় 6টা হচ্ছে মেডেল এসেছে, তার মধ্যে একটা মাত্র সিলভার জিতেছে, সেটা কিন্তু প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়াই জিতেছে। আর বাদ বাকি 5টা হচ্ছে ব্রোঞ্জ। বিভিন্ন রকম হকিতে জিতেছে, তারপর আরও মনু ভাকার মানে এমনি জিতেছে, তারপর সর্বজিৎ সিং এর সাথে একটা ডবল জিতেছে শুটিংয়ে, সেইখানে একটা জিতেছে। তারপরে তোমার আমান শেখাওয়াত জিতেছে, তারপর আরেকজন আছে ও জিতেছেন, মানে হকি টিম জিতেছে। এইভাবে করে করে 5টা ব্রোঞ্জ পেয়েছে আর একটা সিলভার, সেটা নীরাজ চোপড়া পেয়েছে। প্যারিস অলিম্পিক দেখে যাবে, প্যারা অলিম্পিক দেখে যাবে, ইন্ডিয়ার র্যাঙ্ক প্যারিস অলিম্পিকের সম্বন্ধে 71তম র্যাঙ্ক করেছে। তারপর এরপরে এবার তো হলো প্যারিসে হলো, এরপর এবার সামার অলিম্পিক্স কোথায় হবে? 2028-এ কোথায় হবে জানো? 2028-এ কোথায়? লস অ্যাঞ্জেলসে, সেখানে ক্রিকেটটা যুক্ত করা হবে ইউএসএ। 2032-এ কোথায়, 36-এ কোথায়, সব কিছু দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হিসাবে। তো যাই হোক, আজকের জিকেটটা এখানেই শেষ হলো। ইংলিশ আর আজকে করাবো না, নেক্সট দিন যদি পারি ইংলিশ করাবো। আর তোমরা কমেন্টে জানিয়ে তো যে ইংলিশটাও করাবো নাকি শুধুমাত্র জিকেটাই করাবো এটার জন্য। আর ম্যাথটা তো এইভাবে করে দেখা সম্ভব হয় না, এটা আমি নিজে বাড়িতে করে নিই। তো যাই হোক, আজকে জিকের কোয়েশ্চেনটা এখানেই শেষ হলো। অনেক দিন পর আমি আবার ট্রাই করলাম, অনেক রকম হয়তো প্রবলেম হতে পারে, তো তোমরা একটু সেটা ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ক্লার্কশিপের জন্য সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে থাকো, আর রেগুলার বেসিসে ম্যাথটা করতে থাকো। 10টা 5টা 20টা 25টা যটা পারো রেগুলার বেসিসে ম্যাথ করো, আর ইংলিশ ভোকাব মুখস্থ করো, যতগুলো পারো ততগুলো করে রোজ। রেগুলার বলছি আমি, রেগুলার রোজের মতো, আধা ঘন্টা করো, 1 ঘন্টা করো, কিন্তু করো। রোজ 10টা হলেও অঙ্ক করতে হবে, 10টা হলেও ইংলিশ ভোকাব মুখস্থ করতে হবে। তারপর আমি কম করে বলছি, তারপর গ্রামার কোনো একটা পোর্শন দেখতে হবে, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, আর স্ট্যাটিক জিকে, আর যেগুলো হিস্ট্রি জিওগ্রাফি তো ওগুলো আমরা পড়তেই থাকি আর কি। তো আজকে এখানে থ্যাংক ইউ। এবার নেক্সট ভিডিওটা আবার তাড়াতাড়ি আসবে।